হাই গাইস, একটা কথা আছে যেটা তোমরা নিশ্চয়ই শুনেছো ছোটবেলায়, যে তোমার চারপাশে যা দেখো তা আসলে তেমন কিছু নয়, আর যেটা তুমি দেখতে পাও না তা তোমার আশপাশেই থাকে। আর এই কথা আজকের গল্পের সঙ্গে বেশ মিল আছে, তাই আজকের গল্পটা মন দিয়ে ভালো করে শুনতে হবে। এটা অনেক ভয়ঙ্কর আর সাথে রহস্যময়। আর যার সাথে এইসব ঘটনা ঘটেছিল না, সে কখনোই বুঝতে পারেনি এই ঘটনার আসল রহস্যটা কি। আমি এই গল্পটা কখনোই পুরোপুরি বুঝতে পারিনি, কিন্তু এর পুরো কাহিনীটা আমার ভালোই জানা আছে। আর আজকের ভিডিওতে আমি সেটাই বলবো তোমাদেরকে। আর তোমরা যদি পুরোপুরি মনোযোগ দিয়ে এই গল্পটা শোনো না, তাহলে হয়তো তোমরা এই গল্পের রহস্যটা সমাধান করতে পারবে। তাই গল্পটা শেষ পর্যন্ত না দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মিস হয়ে যেতে পারে। তাই তোমরা অবশ্যই গল্পটা শেষ পর্যন্ত দেখো। আজকের গল্পটা দেশের সেই জায়গার যাকে স্বর্গ বলা হয়। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছ, সেটা হলো কাশ্মীর। আমাদের দেশের সবাই কখনো না কখনো এই জায়গার কথা নিশ্চয়ই শুনেছ। হয়তো ভাবছো যে জায়গাকে স্বর্গ বলা হয় সেখানে কেন এত নৃশংসতা, কেন এত রক্তাক্ততা, আর কেন এত হিংসা। এইসব গল্প তোমরা নিশ্চয়ই শুনেছ, কিন্তু আজ আমি যে গল্প বলতে যাচ্ছি কাশ্মীরের, সেটা ভয়ের সীমানার বাইরে, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নৃশংস। এটা এক ব্যক্তির গল্প যে বহু বছর পর কাশ্মীরে ফিরে এসেছিল। তার নাম হচ্ছে ইউসুফ। এই ব্যক্তির সঙ্গে একবার নয়, অনেকবার ঘটনা ঘটেছে। আর তোমাদেরও ভয় লাগবে, একবার নয়, অনেকবার। এই ভিডিও শুরু করার আগে এরকম আরো হরর, মিস্টেরিয়াস এবং হিস্টোরিক্যাল ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। গল্পটা ছিল 2010 সালে, যখন ইউসুফ নামের একজন লোক, যার বয়স ছিল 40 বছর, সে নিউ ইয়র্ক থেকে ভারতে আসছিল তার মা বাবার কাছে। অনেক বছর পর সে তার বাবা মার সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তাই সে খুবই বেশি এক্সাইটেড ছিল। কারণ অনেক বছর আগে ইউসুফ ভারত ছেড়ে চলে গিয়েছিল তার মা বাবার আর্থিক অবস্থার কারণের জন্য। তার তখন খুব খারাপ অবস্থা ছিল, তাই বাধ্য হয়ে তাকে ভারতের বাইরে যেতে হয়েছিল। নিউ ইয়র্কে গিয়ে সে তার সব পড়াশোনা শেষ করেছিল। সে বারবার ভারতে আসার চেষ্টা করত, কিন্তু আসতে পারত না। তার মা বাবার সঙ্গেও সে খুব বেশি ফোনে কথা বলতো না। কিন্তু একবার এমন একটা ঘটনা ঘটেছিল, তার কাছে একটা ফোন আসে যেখানে বলা হয়েছে তার বাবার স্বাস্থ্য খুব খারাপ। তখন ইউসুফ ভাবলো এখন আর সময় নষ্ট করা যাবে না, কি জানে কি থেকে কি হয়ে যেতে পারে। তাই সে সময় বেশি নষ্ট না করে সঙ্গে সঙ্গে ভারতে আসার জন্য একটা টিকিট বুক করে সে ভারতে চলে আসে। সে ভারতে পৌঁছে গিয়েছিল। দিল্লি এয়ারপোর্টে নেমে সময় নষ্ট না করে সে কাশ্মীরে যাওয়ার জন্য আরেকটা গাড়ি বুক করে নিল। অবশেষে ইউসুফ কাশ্মীরে চলে এসেছে। সে দেখতে পেল কাশ্মীর গত 20 বছর অনেকটাই বদলে গেছে, কারণ সে 20 বছর আগে আমেরিকা চলে গিয়েছিল। এই 20 বছরে অনেক কিছুই পাল্টে গেছে। সে ভাবছিল 20 বছর আগে যে বাড়িটা ছেড়ে এসেছিলাম সেটা কি এখনো সেই রকমই আছে। ভাবছিল আমার যারা বন্ধু ছিল তাদের কি সেখানেই পাবো, যেখানে আমরা খেলতাম, যেখানে আমরা থাকতাম। কারণ সে তার সমস্ত বন্ধুদের বলে রেখেছিল আমি কাশ্মীর আসছি। তার কাছে সময় খুবই কম ছিল, সে মাত্র 5 দিনের জন্যই কাশ্মীরে এসেছে। তাকে আবার ফিরে যেতে হবে, কিন্তু তার আগে তাকে অনেক মানুষের সঙ্গে দেখা করতে হবে। এখন ইউসুফের গাড়ি ফাইনালি ওর বাড়ির দিকে মোড় নিয়েছে। আর ইউসুফ বাড়ির দিকে যাওয়ার সময় দেখছিল যে সে যে মহল্লায় ছিল, যেটা সে 20 বছর আগে ছেড়ে গিয়েছিল, এখনো সেটা সেই রকমই আছে। সব দোকান বাড়ি সব আগের মতোই আছে। সে দেখলো যে দোকান থেকে ছোটবেলায় বিস্কুট আর চকলেট খেত, সেই দোকানও আগের মতোই আছে। আর আজকাল সেই দোকানদারের ছেলে সেই দোকানটা চালাচ্ছে। সে সবকিছু দেখেই খুব খুশি হয়েছে। এখন তার এক্সাইটমেন্ট অনেক বেড়ে গিয়েছিল, কারণ তার গাড়িটা অবশেষে তার বাড়ির সামনে এসে থামলো। সে বাড়ির কাছে গিয়ে দরজা নক করলো, কিন্তু কেউ দরজা খুললো না। সে আরো জোরে জোরে নক করলো, তাও কেউ দরজা খুললো না। তার আশেপাশে অনেক ভিড় জমতে শুরু করলো, কারণ ইউসুফই সেই ছেলে যে 20 বছর আগে তার মা বাবার সঙ্গে ঝগড়া করে ভারত থেকে আমেরিকা চলে গিয়েছিল। মানুষ তার দিকে ঘুরে ফিরে তাকাচ্ছিল। এটা দেখে ইউসুফের খুব বেশ আনকমফোর্টেবল ফিল করছিল। সে বলল, এটা কি ব্যাপার হয়, এখন তো বাড়িতে কেউ নেই, আমি একটা কাজ করি, সন্ধ্যায় ফিরে আসবো। তারপর সে বাড়ি থেকে ফিরে যাওয়ার জন্য বলল। আর যখনই সে ঘুরলো না,
তখনই দরজাটা অটোমেটিক খুলে গেল। সে ভাবলো বাতাসের কারণে হয়তো খুলেছে। সে তার ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। তারপর সে ভিতরে ঢুকেই তার যত সমস্ত লাগেজ ছিল সব নিচে রাখলো এবং তার মাকে ডাকলো। কিন্তু 2-3 বার ডেকেও তার মাকে সাড়া পেল না। বাট এবার অন্য দিক থেকে তার কানে একটা আওয়াজ এলো, আর সেটা ছিল তার মায়ের কণ্ঠস্বর। আর এই আওয়াজ আসছিল প্রথম তলা থেকে। ইউসুফ দৌড়ে প্রথম তলায় গেল আর দেখলো তার মা তার বাবার পাশেই বসে আছে, আর তাদের দুজনের অবস্থায় খুবই খারাপ। তারা দুজনেই খুব অসুস্থ ছিল, কিন্তু এত বেশি অসুস্থ হলেও ইউসুফের মা ইউসুফকে আলিঙ্গন করল। ইউসুফের মা বাবার এই অবস্থা দেখে ইউসুফ খুব ইমোশনাল হয়ে পড়ল। সে ভাবছিল তাদের কি হলো, হয়তো সে মনে মনে আফসোস করছিল, তবুও সে খানিকটা খুশিও ছিল। এখন শেষমেশ হলেও ইউসুফ কিছুক্ষণের জন্য তার মা বাবার সঙ্গে থাকতে হবে। কিন্তু সে জানতো না তার এই প্রথম রাতটা ওই বাড়িতে খুবই ভয়ঙ্কর হবে। সেটা তার ওই বাড়িতে প্রথম রাত ছিল, আর সে শুধু জল আনতে নিচে নেমেছিল। তখন সে দেখলো তার ডান পাশে জানলার দিক থেকে কিছু একটা আওয়াজ এলো। বাতাসও বইছিল না, কিন্তু ওই দিক থেকে একটা আওয়াজ শোনা গেল। একটা জানলা থেকে অন্য জানলার দিকে আওয়াজটা ভেসে যাচ্ছিল। তারপর সে মনোযোগ দিয়ে ব্যাপারটা দেখার চেষ্টা করলো, আর সে কি দেখলো জানো? সে দেখলো জানলার কাছে 2টো আঙুলের ছাপ ছিল। সে মনোযোগ দিয়ে দেখলো, আরো একটু খেয়াল করলো, আর দেখলো সব জানলায় হাতের ছাপ আছে, যেন কেউ মানুষ আছে। কেউ বাইরে এই রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে আর ভিতরে দেখার চেষ্টা করছে। এটা দেখে ইউসুফ অনেক ভয় পেয়েছিল। তার হাত থেকে জলের বোতলটা পড়ে গেল এবং সে দৌড়ে চলে গেল প্রথম তলায় তার বাবা মার কাছে। পরের দিন সকাল হতেই ইউসুফ তার ঘর থেকে বেরিয়ে তার বাবা মায়ের ঘরে গেল এবং তার মাকে বলল, মা, আমি যখন মাঝরাতে জলের বোতলে জল ভর্তি করছিলাম তখন দেখলাম জানলায় 2টো হাতের ছাপ ছিল, আর আমার মনে হচ্ছিল কেউ আছে বাইরে, মাঝরাতে আমাদের বাড়ির দিকে দেখছিল, আর এটা দেখে আমার খুব ভয় লেগেছিল। তখন ইউসুফের মা বলল, ও আমাদের বাড়ির পাশে থাকা একটা মানুষ যার বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু তার বউ মারা গিয়েছিল। তার বউ মারা যাওয়ার পর থেকেই তার মানসিক অবস্থা ঠিক নেই, তাই সে চারপাশে ঘুরে বেড়ায়, সেটা রাত হোক বা দিন। এই কথা শুনে ইউসুফ অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল, কারণ সে ভাবলো যে এটা অন্য কোনো জগতের ব্যাপার ছিল না, এটা একজন মানুষই ছিল। ইউসুফ অনেক রিলিফ পেয়ে গেল। ইনফ্যাক্ট পরের দিন রাত্রেবেলায় সে ওর বাড়ির বাইরে বেরিয়ে সে তাকে খুঁজতে গিয়েছিল। আর ঠিক সেই দিন ইউসুফকে ওর এক বন্ধুর পার্টির ইনভিটেশন এলো, কারণ ইউসুফ এত বছর পর কাশ্মীরে এসেছে, তার বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগই হয়নি এখনো পর্যন্ত। অবশেষে সে ভাবলো, আমি যদি এই পার্টিতে যাই না, তাহলে আমার সব বন্ধুরা সেখানে থাকবে, তাহলে আমিও তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবো। আর এই পার্টির ইনভিটেশনটা না কিছু ওই সন্ধ্যার পরে ছিল। আর যখন ইউসুফ তার বাবা মাকে এই কথাটা বলল না, তখন ইউসুফের বাবা মা ইউসুফকে একবারে কড়া কথাই বললেন যে যাই হয়ে যাক না কেন, তুমি যেখানেই যাও, পার্টিতে যাও বা অন্য কোথাও, কিন্তু রাত 12টার আগে তুমি বাড়ি ফিরে এসো, নাহলে কিছু একটা ভুল হয়ে যেতে পারে। তারপর ইউসুফ বলল, হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল রাখবো। এই বলে সে বাড়ি থেকে বের হয়ে গেল। তারপর ইউসুফ পার্টিতে গেল। পার্টিতে গিয়ে সে সব বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে লাগলো। তারা সবাই মিলে জমিয়ে পার্টি করলো, খুব মজা করলো। কিন্তু পার্টি এখনো শেষ হয়নি। ইউসুফ তার ঘড়ির দিকে দেখলো রাত 12টা বেজে গেছে। তবুও তার মনে হচ্ছিল এখন তো সবে রাত 12টা, এখনো পার্টি শেষ হয়নি, কেউ এখনো বেরও হয়নি। ইউসুফ ভাবলো সে যদি চলে যায় তাহলে সবার হয়তো একটু খারাপ লাগতে পারে, তাই সে ঠিক করলো সে এখনো থেকে যাবে। তখন ইউসুফের এক বন্ধু দানিশ তার কাছে এসে পৌঁছালো। সব বন্ধুদের দেখে কেমন একটা অদ্ভুত লাগছিল, কিন্তু দানিশ ওর কাছে এসে বলল, ভাই, তোর এখানে থাকা ঠিক হবে না, রাত 1:30 বাজে, তোর বাড়ি চলে যাওয়া উচিত।
তারপর ইউসুফ একটু রুক্ষস্বরে বলল, কেন এমন বলছিস? তখন দানিশ ইউসুফকে একটা গল্প শোনাল। দানিশ বলল, ইউসুফ, তুই আমার বাড়ি আসার জন্য যে রাস্তাটা দিয়ে এসেছিস, সেই রাস্তাটার মিডিলে একটা রাস্তা আছে এবং একটা ব্রিজ আছে, যার নাম হচ্ছে গো ক্যাডেল ব্রিজ। তুই এখন এখান থেকে বের হলেও তোকে সেই ব্রিজ দিয়েই যেতে হবে। ইউসুফ বলল, ঠিক আছে, বুঝলাম। তারপর দানিশ বলল, তুই যে ব্রিজটার ওপর দিয়ে যাবি, গো ক্যাডেল ব্রিজ, ওর অনেক পুরনো একটা ইতিহাস আছে। আর সেই ইতিহাসটা এমন যে 1990 সালে 50 জন মারা গিয়েছিল। আর বলা হয় আজও যদি কেউ মধ্যরাতে ওখান দিয়ে যায়, তখন ওই মানুষটা অদ্ভুত সেই প্রেতাত্মাদের আওয়াজ শুনতে পায় আর ওইখানেই ঘুরে বেড়ায়। এইসব কথা শুনে ইউসুফ হেসে উঠল আর বলল, ভাই, তুই কি কুসংস্কার কথা আমাকে শোনাচ্ছিস? এত বছর পর আমি এখানে এসেছি আর তুই আমার এইরকম স্বাগত করছিস? তারপর দানিশ খুব সিরিয়াসলি বলল, এই গল্পটা সত্যি আমার বন্ধু। এই ধরনের ঘটনা অনেকের সঙ্গেই হয়েছে। তারপর ইউসুফ বলল, ভাই, এই ঘটনা আমার সঙ্গে হলে তখন দেখব, এখন পার্টিটাকে এনজয় করি। তারপর ইউসুফ এই গল্পটাকে মন গড়া মেনে ইগনোর করে দিল। আর এখন রাত হয়ে গেছে, অনেক 3টে বেজে গেছে। সবাই বাড়ি চলে গেছে, শুধু ইউসুফ একা রয়ে গেছে। আর ইউসুফ গাড়িতে বসে পড়ল, কারণ সেই সময় আর কেউ পার্টিতে ছিল না। আর সে ওখান থেকে বেরিয়ে পড়ল। পুরো রাস্তা জুড়ে ইউসুফের মাথায় ওর বন্ধু দানিশের কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। সে ভাবছিল, হয়তো এটা হতে পারে। এখন ওই গো ক্যানেলের ওই ব্রিজটা আসছিল তার সামনে, আর তার চোখে পড়ল ওই ব্রিজের এক কোণে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, আর সে কাঁদছিল। এরপর ইউসুফ একটু ভাবলো, ভাই, এটা কি ব্যাপার? রাত হয়ে গিয়েছে, 3টে বেজে গেছে, আর ওই মেয়ে ফাঁকা জায়গায় একটা ব্রিজে দাঁড়িয়ে কাঁদছে কেন? তারপর মনে হলো, না, হয়তো এটা কোনো প্রেতাত্মা। কিন্তু ইউসুফ তার নীতিটা একদম দৃঢ় ছিল। তার মনে হচ্ছিল এইসব কাহিনী মন গড়া, আমি তাকে সাহায্য করে দিই। সে ভাবছিল যে গাড়িটা থামাবে। ইউসুফ নিজের পাক্কা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে সে এখনই গাড়ি থামাবে। গাড়ি থামিয়ে দেওয়া মাত্রই যে মেয়েটার কান্নার আওয়াজ আসছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আর তার মনে হলো কেউ তার গাড়ির দিকে আসছিল। সে তার উইন্ডোর দিকে তাকালো এবং তার একটা অনুভূতি হলো যে কেউ তার কাঁচের দিকে ঠিক এগোচ্ছে। সে যত তাড়াতাড়ি তার উইন্ডোটাকে নামালো, সে দেখলো তার চোখের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তারপর ইউসুফ তার গাড়ি থেকে নামলো এবং মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে, তুমি কাঁদছো কেন? মেয়েটা বলল, আমার বাবা মা আমাকে খুঁজে পাচ্ছে না। আমি তাদের অনেক দিন ধরে খুঁজছি। তাদের কণ্ঠস্বর আমি মাঝে মাঝে শুনতে পাই, তারা আমাকে ডাকছে। তখন ইউসুফ বলল, কোন দিক থেকে আওয়াজ আসছে, আমাকে একটু বলবে? তখন মেয়েটা আঙুল দিয়ে একটা পুকুরের দিকে ইশারা করলো, আর সেই পুকুরটা সেতুর ঠিক পাশেই ছিল। ইউসুফ আর সেই মেয়েটি তখন পুকুরের কাছে গেল আর দেখলো 2টো মানুষের মৃতদেহ পুকুরের ওপর ভাসছে। ওই 2 মৃতদেহ ভাসতে দেখে ইউসুফ পুরো শক হয়ে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল। ইউসুফ খুব তাড়াতাড়ি তার সব কাপড় খুলে পুকুরে ঝাঁপ দিতে যাবে, আর ঠিক তখন মেয়েটি তার হাত ধরে বলল, তুমি তো এই 2জনকে বাঁচিয়ে নেবে, কিন্তু বাকিগুলোর কি হবে? তখন ইউসুফ বলল, তার মানে? তখন ওই মেয়েটি পুকুরের দিকে ইশারা করলো, আর ইউসুফ দেখলো ওই পুকুরে 2টো মৃতদেহ নয়, অন্তত পক্ষে 40 থেকে 50টা মৃতদেহ ভাসছে। ইউসুফ খুবই শকড হয়ে গেল। তখন সে বুঝতে পারল এটা আসল নয়। ইউসুফ তখন তার গাড়ির দিকে দৌড়ালো। সে খুব দ্রুত দৌড়ালো এবং গাড়ির ভিতরে গিয়ে বসলো। আর কিভাবে যেন সেখান থেকে সে বেরিয়ে গেল। আর সে আরেকটা জিনিস দেখলো। সে দেখলো পুরো রাস্তাতে রক্ত,
শুধুমাত্র রক্ত। তারপর সে যখন তার বাড়ির সামনে গিয়ে গাড়ি থামালো এবং গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির দরজার কাছে গেল এবং দরজায় জোরে জোরে কড়া নাড়তে লাগলো, কিন্তু কেউ দরজা খুললো না। আরো বেশি দরজায় বাড়ি মারতে লাগলো, তাও কেউ দরজা খুলল না। এটা কাশ্মীর, প্রচন্ড ঠান্ডা ছিল। সে দরজার বাইরে একা দাঁড়িয়ে রাতের অন্ধকারে ঠান্ডায় কাঁপছিল। তখন সে দূর থেকে একজনকে আসতে দেখছিল। সে দেখল একটা মানুষ ধীরে ধীরে তার বাড়ির দিকে এগিয়ে আসছে। সে ইউসুফকে ইগনোর করে ইউসুফের বাড়ির জানলার কাছের দিকে গেল এবং ভিতরের দিকে দেখার চেষ্টা করছিল। তখন ইউসুফ ভাবল, এই সেই লোক যে প্রতিদিন রাতের অন্ধকারে আমাদের বাড়ির জানলার কাছে এসে ভিতরের দিকে তাকায়। এরপর ইউসুফ ওই লোকটার কাছে গেল এবং খুব অ্যাগ্রেসিভ ভাবে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? তোমাকে আমি প্রতিদিন দেখি যে তুমি রাতের অন্ধকারে আসো এবং জানলা দিয়ে আমাদের বাড়ির দিকে ঝুঁকে দেখো। তুমি আসলে এখানে কি করছো? তুমি পাগল আছো বলে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি, বাট তোমাকে বলতে হবে তুমি এখানে কি করো প্রতিদিন রাতের বেলায়। তখন সেই লোকটা খুব তীক্ষ্ণ নজরে ইউসুফের দিকে তাকালো এবং ইউসুফ তখন লোকটাকে বলল, তুমি এরকম তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছ কেন? এটা আমার মা বাবার বাড়ি, তুমি এইভাবে প্রতিদিন রাতে আমার বাড়িতে ঝাঁকতে পারো না। তখন সেই লোকটা বলল, কোন মা বাবা, কোন মানুষদের কথা বলছো তুমি? এইসব শুনে ইউসুফ কিছুক্ষণ চুপ হয়ে রইল। তারপর সেই লোকটা ইউসুফকে বলল, অনেকদিন ধরে দেখছি, অনেকেই দেখছে এই ঘরে 20 বছর ধরে কেউ থাকে না, তবুও তুমি এখানে এসে ঘন্টা বাজাচ্ছ, দরজায় কড়া নাড়ছ, দিনরাত নিজের সঙ্গে কথা বলছো। এত অন্ধকারে ঘরের ভিতরে কিছুই নেই, তবুও তুমি এইসব কেন করছো? এমন কি কারণে? এইসব চিন্তার কারণের জন্যই মহল্লাবাসী আমাকে বলেছে তুমি এই ঘরে এসে নজরদারি রাখো, যাতে তোমার কিছু না হয়ে যায়। এর জন্যই প্রতিদিন রাত্রিবেলায় আমি তোমার বাড়িতে এসে ঝাঁকছি। তুমি এসব কি করছো? কেন এখানে থাকছো? এইসব কথা শুনে ইউসুফ শুধু একটা কথাই বলল, তুমি এইসব মিথ্যা বলছো, এমন কিছু হতেই পারে না। তারপর সেই লোকটা ইউসুফকে একটা জায়গায় বসিয়ে শান্তভাবে বলল, হয়তো তুমি 20 বছর ধরে এখানে ছিলে না, তার জন্য তুমি এইসব বিষয়ে কোনো কিছুই জানো না। তারপর সেই লোকটা বলল, আজ থেকে 20 বছর আগে তোমার মা বাবা একটা প্রতিবাদ করছিল। এখানে কাশ্মীরে যে প্রোটেস্ট হয়েছিল সেখানে 50 থেকে 100 জন মানুষ মারা গিয়েছিল। সবাইকে গুলিতে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল আর সবাই মারা গিয়েছিল ওই সময়। বলা হয় ওই গৌকাডেল ব্রিজে আজও তাদের আত্মা ঘুরে বেড়ায়, কাঁদে, চিৎকার করে, সাহায্য চায়। আর কেউ যদি তাদের ডাক শুনে ফেলে তাহলে তাকে অনেক জঘন্য জিনিস দেখতে ও শুনতে হয়। তোমার মা বাবার ব্যাপারে কথা বললে হয়তো তুমি যাদের সঙ্গে এতদিন ধরে কথা বলছিলে তারা হয়তো তোমার মা বাবাই ছিল, কিন্তু তারা এই পৃথিবীতে আর বেঁচে নেই। তাদের আত্মাই তোমার সঙ্গে কথা বলছে, আর তোমার সঙ্গে দেখা হওয়ার পর তাদের আত্মা আরো নিজেদেরকে জীবন্ত বেশি মনে করছে। আর একটা কথা তোমাকে কান খুলে শুনতে হবে এবং মাথায় রাখতে হবে যে তুমি যাদেরকে তোমার চারপাশে দেখছো, যাদের সঙ্গে তুমি কথা বলছো, তারা কেউ জীবিত নয়, তারা সবাই মৃত। ইউসুফ পুরো কথোপকথনের সময় সব লিঙ্ক আর পয়েন্টগুলো একসঙ্গে জোড়ার চেষ্টা করছিল। ইউসুফের মনে হচ্ছিল ওই মানুষটা ভুল, ওই মানুষটাকে ভুল প্রমাণ করার জন্য তার পেছনে লেগেছিল, কিন্তু সে ভুল প্রমাণ করতে পারছিল না, কারণ ঘটনাটা আসলে সত্যি। ওই মানুষটা যে কথাগুলো বলল ইউসুফকে, প্রত্যেকটা কথাই ছিল একদম সত্যি কথা। ইউসুফ এই সব কিছুকেই একটা খারাপ স্বপ্ন মনে করে ভুলে যেতে চেয়েছিল, কিন্তু তার মা বাবাকে হারানোর কষ্ট সে সহ্য করতে পারছিল না। তাই সে আবার নিউ ইয়র্কের দিকে চলে গেল। আর সত্যি কথা বলতে আজও বলা হয় কাশ্মীরের ওই ব্রিজ, গৌকাডেল ব্রিজ, আজও একদম ভয়ঙ্কর। এই গল্পটা 2010 সালের, কিন্তু আজ 2025 সালে ওই ব্রিজটা ততটাই ভয়ঙ্কর। এমনটাই বলা হয় যে যদি কোথাও কোনো মানুষের মৃত্যু হয়েছে, তার কোনো ইচ্ছে অসম্পূর্ণ থেকে গেছে, তাহলে সে কখনোই সেই এলাকাটা ছাড়ে না।